মঙ্গোলীয়দের বহিরাক্রমণ, নির্যাতন ও গণহত্যার কারণে তুর্কি গোত্রগুলো মধ্য এশিয়া ছেড়ে পালিয়ে যায়। ওঘুজ তুর্কিদের মধ্যে কাই গোত্র 400টি বিশাল তাঁবু গেড়ে আনাতোলিয়ায় আশ্রয় নেয়, কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদেরকে এক কঠিন সময়ের ভিতর দিয়ে যেতে হয়। এই সকল যাযাবররা নতুন জীবন শুরু করার জন্য কোনো নিরাপদ এলাকা খুঁজছিল। এই গোত্রের প্রধান ছিলেন সুলাইমান শাহ এবং তার 4 পুত্র গুন্দারু, সুঙ্গরতেকিন, আর্তুগ্রুল ও দুন্দার তার সাথে ছিল। আর্তুগ্রুল ছিল সুলাইমান শাহের কনিষ্ঠ পুত্র এবং একজন সাহসী পুরুষ। সে প্রায়শই তার 3 ঘনিষ্ঠ বন্ধুকে সাথে নিয়ে শিকারে বের হতেন। এরকম একদিনে তারা নাইটস টেম্পলের নাইটদের বহনকৃত বন্দীদের মুখোমুখি হয়। আর্তুগ্রুল ও তার 3 বন্ধু সকল নাইটকে হত্যা করে হালিমা নামের এক মেয়ে ও তার পরিবারকে উদ্ধার করে। তারা তাদের আসল পরিচয় না জেনেই নিজ গোত্রে নিয়ে আসে। হালিমা ও তার পরিবার সেলজুক সাম্রাজ্যের এক অভিজাত পরিবারের সদস্য ছিল এবং আর্তুগ্রুল না এলে তাদের প্রাণদত্ত হতো। ধরা পড়ার ভয়ে তারা তাদের আসল পরিচয় গোপন রাখে। যাই হোক, তাদের আগমনে কাই গোত্রে নতুন সমস্যা দেখা দেয়। সেলজুক সাম্রাজ্যকে যুদ্ধের হুমকি দিয়ে তাদের ফিরিয়ে দিতে বলা হয় এবং নাইট টেম্পলগণ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এ কারণে যাযাবররা সুলাইমান শাহকে একজন খারাপ নেতা হিসেবে দোষ দিতে থাকে। এই ঘটনায় সুলাইমানের জ্ঞাতি ভাই কুর্দুগুলো তার গোপন পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ পায়। সুলাইমান শাহ দ্রুত ব্যবস্থা নিয়ে আর্তুগ্রুলকে নতুন আবাস অনুসন্ধানের অভিযানে পাঠান। ফলে আর্তুগ্রুল ও তার 3 বন্ধু সুলতানের সঙ্গে চুক্তির লক্ষ্যে আলেপ্পায় যায়। তারা এমন সব ধারাবাহিক প্রেক্ষাপট পাড়ি দেয় যেগুলো চূড়ান্তভাবে ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবে। তো বন্ধুরা, এই ঐতিহাসিক মুসলিম বীরকে নিয়ে বানানো সিরিজ দিরিরিস আর্তুগ্রুলের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সুলতানdan ferman vardır। সময়টা শুরু হয় 1225 সালের কাই কাবিলাতে। আমরা দেখতে পারি এই সিরিজের মেইন ক্যারেক্টার আর্তুগ্রুল গাজী তার ওস্তাদের সাথে তরবারি তৈরি করছিলেন। তখন তার ওস্তাদ তাকে একটা তরবারি উপহার দেন। এর ফলে আর্তুগ্রুল অনেক খুশি হন। এরপর আর্তুগ্রুল এবং তার সহচর কিছু যোদ্ধা মিলে শিকার করার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। তখন সেই জঙ্গল দিয়ে কিছু বাইজেন্টাইন সৈনিক 3 জন লোককে বন্দি করে নিয়ে যাচ্ছিল। সেই লোকগুলো অনেক গুরুত্বপূর্ণ লোক ছিল, তা আমরা পরে জানতে পারবো। এই জায়গায় সে সৈনিকগুলো বিশ্রাম নেওয়ার জন্য থেমে যায়। সুযোগ বুঝে বন্দি লোকগুলো সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইজেন্টাইন সৈন্যগুলো তা বুঝতে পারে এবং তাদের পিছু করতে থাকে। একসময় সৈন্যগুলো তাদের ধরে ফেলে। যখন তাদের মেরে ফেলতে যাবে এমন সময় আর্তুগ্রুল সেখানে চলে আসেন এবং তিনি আর তার সৈন্যরা মিলে বাইজেন্টাইন সকল সৈনিকদের মেরে ফেলেন আর বন্দি লোকগুলোকে উদ্ধার করেন। যেহেতু বন্দি লোকগুলো অসুস্থ ছিল এবং তাদের মধ্যে একজন আঘাতপ্রাপ্তও ছিল, তাই আর্তুগ্রুল তাদের নিয়ে নিজের শিবিরে প্রবেশ করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে কারাতৈগার নামের একজন লোককে দেখানো হয়। তিনি মূলত সেলজুক সুলতান আলাউদ্দিনের একজন দূত। তার কাছে খবর আসে যে বন্দি লোকগুলোকে বাইজেন্টাইন সৈন্যরা তার কাছে নিয়ে আসছিল, তাদেরকেও হত্যা করে বন্দীদের তার সাথে নিয়ে গেছে। এ খবর শুনতে পেয়ে তিনি অনেক রেগে যান। এরপর দেখানো হয় কাই কাবিলার বর্তমান সর্দার সুলাইমান শাহ তার পুত্রদের সঙ্গে নিয়ে খাবার খাচ্ছিলেন। তখন আর্তুগ্রুল তার বাবাকে বলেন বন্দি লোকগুলোর ব্যাপারে, তারা জুলুমের শিকার জন্য তিনি সাহায্য করেছেন। তার বাবা সুলাইমান শাহ খুশি হলেও তার বড় ভাই গুলদারু মোটেও ব্যাপারটা ভালোভাবে নেন না, কারণ তিনি ভাবছিলেন বন্দিগুলো হয়তো গুরুত্বপূর্ণ কোনো লোক হবে, যার ফলে তারা সকলে সমস্যায় পড়তে পারে। তারপর রাত্রিবেলা দেখা যায় আফসিন নামের একজন লোক আর্তুগ্রুল যাদের উদ্ধার করে এনেছিল সেই লোকগুলোর গোপনে তদারকি করছিল। এরপর দিন কারাতৈগার কিছু সৈনিক নিয়ে সেই জায়গাটা পর্যবেক্ষণ করতে যায় যেখান থেকে আর্তুগ্রুল বন্দি লোকগুলোকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। কারাতৈগার দেখতে পায় মৃত সৈনিকগুলোর মধ্যে তিতুসের ভাইও ছিল, তাই সেই সৈনিকটির লাশ তিতুসের কাছে পাঠানোর আদেশ করেন। তিতুসকে আমরা একটু পরে জানতে পারবো। একটা লাশের গায়ে কাই কাবিলার চিহ্ন আঁকা কুড়াল পাওয়া যায়। এরপর কারাতৈগার বুঝতে পারে যে তার বন্দি লোকগুলোকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তারা কাই কাবিলার লোক। এদিকে সুলাইমান শাহ অসুস্থ হওয়ার কারণে কুর্দুগুলো নামের একজন কাই কাবিলার নতুন সর্দার হওয়ার আশা দেখছিলেন। আর্তুগ্রুল তার মা হাইমা খাতুনের সঙ্গে উদ্ধারকৃত মেয়েটির পরিচয় করিয়ে দেন। মেয়েটির নাম হালিমা, তার বাবার নাম নোমান। তখন হাইমা খাতুন হালিমাকে বলেন, তুমি এখানে নিজের বাড়ির মতোই থাকতে পারো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। এরপর সুলাইমান শাহ সব বেদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকেন। সেই সভায় আলোচনা হয় তারা পরবর্তীতে কোথায় বসতি স্থাপন করবে, কারণ এই লোকগুলো তখন যাযাবরের মতো জীবনযাপন করত আর সামনে শীতের মৌসুম আসার কারণে ভালো কোথাও বসতি স্থাপন করা আবশ্যক। এরপর সবাই ঠিক হয় তাদের একজন প্রতিনিধি হালাব শহরে যাবে।
সুলতানের আমির আল আজিজের সাথে কথা বলতে, যেন তাদের কাই বসতির লোকজনদের জন্য ভালো একটা জায়গা দেন বসতি স্থাপন করতে। তার একটু পর কারাতৈগার কাই বসতিতে উপস্থিত হন এবং উদ্ধারকৃত লোকগুলোকে তার হাতে তুলে দিতে বলেন। কিন্তু সুলাইমান শাহ পরিষ্কারভাবে বলে দেন তিনি মজলুম ব্যক্তিদের সাহায্য করবেন, কখনো কারাতৈগারের হাতে তুলে দেবেন না। এর ফলে কারাতৈগা সুলতানের ভয় দেখিয়ে সুলাইমান শাহকে বলেন যদি 2 দিনের মধ্যে তাদের ফিরিয়ে না দাও তাহলে এর কঠিন মূল্য দিতে হবে। এরপর কমান্ডার তিতুসের কাছে তার মৃত ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হয়, যাকে আত্মগুরুল মেরে ফেলেছিল। তার ভাইয়ের লাশ দেখে সে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর হালাব শহরে সুলাইমান শাহের প্রতিনিধি হিসাবে তিনি তার পুত্র আত্মগুরুলকে পাঠানোর কথা বলেন। সুলাইমান শাহের এই সিদ্ধান্তে গুলদারু অনেক রেগে যায়, কারণ তিনি ভাবছিলেন এই দায়িত্ব হয়তো তাকে দেওয়া হবে। সুলাইমান শাহ মূলত আত্মগুরুলকে এই দায়িত্ব দিয়েছিলেন কারণ এসব ব্যাপারে তিনি ভালো বুঝতেন। এদিকে দেখানো হয় কুর্দুগুলো কারাতৈগারকে গিয়ে বলেন তার বন্দীদের যে ছাড়িয়েছে সে সুলাইমান শাহের পুত্র আত্মগুরুল। আসলে কুর্দুগুলো অসৎ উপায়েই কাই কাবিলার সর্দার হতে চাচ্ছিল। এরপর কমান্ডার তিতুস কারাতৈগারের কাছে গিয়ে জানতে চায় কে তার ভাইকে হত্যা করেছে। কারাতৈগার বলে দেয় তোমার ভাইকে আত্মগুরুল মেরেছে। এখানে তাদের কথায় বোঝা যায় কারাতৈগার মূলত সেলজুক সুলতানের নাম ভাঙিয়ে তিতুসের সাথে মিলে কিছু একটা ষড়যন্ত্র করছিল। এখন আত্মগুরুল তার কিছু বিশ্বস্ত সৈনিক নিয়ে হালাপের পথে রওনা দেন, আর তার পিছু করার জন্য কুর্দুগুলো গোপনে কিছু সৈনিক পাঠায়। রাস্তায় আত্মগুরুলের একজন দরবেশের সাথে দেখা হয় যার নাম ইবনুল আরবি। এই দি রিলিজ আত্মগুরুল সিরিজের গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার হলেন ইবনুল আরবি, যা আপনারা সামনে এপিসোডগুলোতে বুঝতে পারবেন। হালাব যাওয়ার সময় প্রতিমধ্যে আত্মগুরুল ও তার সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন কিছু সৈন্য তাদের আক্রমণ করে। তাদের মোকাবিলা করতে গিয়ে তুরগুদ আহত হয় এবং তাদের সকলের প্রচেষ্টায় কাফেরদের হাত থেকে বাঁচতে সামর্থ্য হয়। এরপর মৃত সৈন্যকে পর্যবেক্ষণ করে আত্মগুরুল বুঝতে পারেন এই সৈন্যগুলো কারাতৈগারের। অন্যদিকে কাই শিবিরে মেহমানগুলোর উপরও আক্রমণ হয়। তখন আত্মগুরুলের ওস্তাদ দেলিদেমির এবং আফসিন নামের লোকটি মিলে মেহমান লোকগুলোকে বাঁচিয়ে নেন। এরপর আফসিন নামের লোকটি গোপনে নোমান, হালিমা ও ইগিতকে বলেন তিনি মূলত সেলজুক যোদ্ধা। তিনি এখানে বণিকের ছদ্মবেশে এসেছেন যাতে তিনি যে কোনো পরিস্থিতিতে তাদের রক্ষা করতে পারেন। প্রমাণ হিসেবে তিনি সেলজুকদের বিশেষ একটা মালা ইগিতের গলায় পরিয়ে দেন। এখান থেকে আমরা বুঝতে পারি এই লোকগুলো আসলেই সাধারণ কোনো বন্দী লোক না, তারা সেলজুক রাজপ্রাসাদের কেউ হবেন। তারা কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছেন তা আমরা পরে বুঝতে পারবো। যেহেতু কারাতৈগার এবং তিতুসের এতগুলো সৈন্য মিলে আত্মগুরুল কিংবা হালিমাদের হত্যা করতে ব্যর্থ হয়, তাই তিতুস নিজেই আত্মগুরুলকে হত্যা করার জন্য হালাপের পথে রওনা দেয়। আর এদিকে পাপাই আজম, যিনি তিতুসের ওস্তাদ ছিলেন, তিনি বিশেষ ধরনের একদল যোদ্ধা তৈরি করছিলেন মুসলিমদের সাথে লড়াই করার জন্য, এবং সেই যোদ্ধাদের বিশেষ এক ধরনের ওষুধ দেয় যার মাধ্যমে তারা মুসলিমদের মধ্যে মহামারীর অসুখ ছড়াতে পারবে। কাই কাবিলাতে হাইমা খাতুন হালিমাকে ডেকে জিজ্ঞাসা করছিলেন তারা কারা, কোথা থেকে এসেছে আর কেনই বা তাদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু হালিমা তাদের আসল পরিচয় বলে না, কারণ তারা যে সেলজুক রাজবংশের লোক এই কথা বললে তারা আরও বিপদে পড়বে। হালিমা বলে তারা বণিক, বাণিজ্যের কারণে যাত্রাকালে টেম্পলরা তাদের আক্রমণ করে এবং সব কিছু নিয়ে নেয় আর কারাতৈগারের কাছে তাদের বিক্রি করে দেয়। তাই জন্য কারাতৈগার তাদের পিছনে পড়েছে। যাত্রাপথে আত্মগুরুল এবং তার সাথীরা এক স্থানে রাত্রি যাপন করার জন্য থেমে যায়। তাদের সাথে দরবেশ ইবনুল আরবিও ছিলেন। তিনি সকলকে ইসলামের পূর্বের ইতিহাস শোনাচ্ছিলেন। তখন তিতুস মুসলিম বণিকের ছদ্মবেশে তাদের সঙ্গে যুক্ত হয়। তিতুস মূলত আত্মগুরুলকে কাছ থেকে ভালোভাবে জানার জন্য এই কাজটি করে। এদিকে সুলাইমান শাহ তার ছেলে গুলদারুকে বসতির কিছু জিনিস শহরে বিক্রি করার জন্য আদেশ করেন। আর এখন এই কাজটির অনেক কঠিন হয়ে পড়েছে, যেহেতু কারাতৈগার তাদের সহজে বাণিজ্য করতে দিত না। এখন আত্মগুরুল হালাব শহরে উপস্থিত হন আর তাদের সাথে ইবনুল আরবিও ছিলেন। তখন তিতুস সেখানেও গোপনে তাদের উপর নজর রাখছিল। কাই কাবিলার বসতি স্থাপনের জন্য নতুন একটা জায়গা চাওয়ার উদ্দেশ্যে আত্মগুরুল আমিরের চাচার সাথে দেখা করেন আর আমিরের চাচার কাছ থেকে একটা ভালো স্থানের আর্জি করেন। তার পরিবর্তে কাই কাবিলার পক্ষ থেকে 2000 সৈন্য দেওয়ার কথা বলেন, কিন্তু তাতে তিনি রাজি হন না। এ ব্যাপারে আমির এল আজিজের সাথে কথা বললেও তেমন কোনো লাভ হয় না। সেদিন রাত হয়ে যাওয়ার কারণে তারা আমিরের প্রাসাদেই অবস্থান করে, কিন্তু সেখানেও আত্মগুরুল উপর আক্রমণ হয়। আর এখানে পঞ্চম পর্বটি সমাপ্ত হয়। পরের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।